অপচয় রোধে প্রকল্প পাশে সতর্ক হচ্ছে সরকার। একনেক সভা শেষে বললেন প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে, আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি। 1300-র বেশি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ডিপো থেকে তেল কম পাওয়ার দাবি পাম্প মালিকদের, ক্ষুব্ধ গ্রাহক। অনেক কষ্টের ভাই, আমার রিজার্ভে ছিল গাড়ি, আমি হাঁটায় নিয়ে আসছি মহাখালী থেকে। এই একটা পাম্পে আমরা তেল পাই, আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। বিনিয়োগ বাড়াতে সুদ হার কমানোর দাবি এফবিসিসিআই এর, নীতি সহায়তার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। ডলারের দাম নিয়ন্ত্রণ সচেষ্ট গভর্নর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে কথা জানান তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য আছে, দ্রুতই এমন প্রকল্প হাতে নিয়ে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও জানান তিনি। পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয় 7টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, আগের সরকারের সময় 1300-র বেশি উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছিল। এসব প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। আর যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্পগুলো শেষ করার পর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়, তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। জনগণের করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি আলোচনা হয় জ্বালানি সহযোগিতা বিষয়ে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে কথা হয়েছে বলে বৈঠক শেষে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কংগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি ডিসকাস দ্যাট। এদিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মিলার। বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের দিকে এটা নতুন সম্পর্ক করতে সবাই মানে তাকিয়ে আছে, সবাই করতে চায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কি রাত কি দিন 24 ঘন্টা যুদ্ধ করতে হচ্ছে তেলের জন্য, তবুও যেন দেখা নেই তেলের। ভুক্তভোগীরা বলেন, সরকারের কথায় যদি তেল পর্যাপ্ত থাকে তাহলে পর্যাপ্ত রয়েছে ভোগান্তিও। যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে। রাজধানীর প্রতিটি পাম্পেই দীর্ঘ লাইন। জ্বালানি তেল পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। অনেক পাম্প সরবরাহ ঘাটতির কথা বলে বন্ধ রেখেছে তেল বিক্রি। যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, যার প্রভাব ফেলছে নগরের ব্যস্ত জীবনে। অনেক কষ্টের ভাই, আমার রিজার্ভে ছিল গাড়ি, আমি হাঁটায় নিয়ে আসছি মহাখালী থেকে। এসে 9:30 থেকে আমি দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। তো মানে কি বলবো, বিরক্তির শেষ নেই। অনেকে অফিস ফালাইতে আছে, অনেকে দোকানপাট ফালাইতে আছে, ব্যবসা বাণিজ্য, আবার অনেকে রাইড শেয়ার করে, ঠিক আছে, রাইড শেয়ার ফালাইতে এই যে তেল নিতে হয়। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি, ভোগান্তি উল্টো আরো বাড়ছে। বর্তমান সরকার তো চেষ্টা করতেছে, আর সরকার তো বলে না যে তোমরা পাম্প বন্ধ করে দাও, এরা পাম্প বন্ধ করে দিছে। এই একটা পাম্পে আমরা তেল পাই, আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ।
তো ওইসব পাম্পে যদি এরকম নিরাপত্তা দিয়ে যদি তেল দেয় তাহলে এই সিরিয়াল আর থাকবে না। চালকরা বলছেন অপেক্ষার কষ্টের চেয়ে সময় অপচয় ও কাজে ব্যাঘাত ঘটায় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভোগান্তি, এখন কিসের সংকট কি আসে বিষয় এটা কিছুই বুঝি না, কিন্তু প্রতিদিনের সিরিয়াল 2 মাইল 3 মাইল 4 মাইল এই বাজে সিরিয়াল। সময় নষ্ট হয়, অফিসে স্যারকে নামাই দিয়ে আসলাম, এখন তেল নিয়ে আবার অফিসে চলে যাব। আর ডিপো থেকে তেল কম পাওয়ার দাবি পাম্প মালিকদের। স্বাভাবিক সময়ে আমি দৈনিক 27,000 লিফটিং করতাম, এখন আমি গতকালকে আমাকে দিচ্ছে 13,500, আজকে অনেক বলে কই 18,000 আনছি, কারণ আমার সন্ধ্যার সময় পাম্পটা বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে সরকারের আরও জোরালো ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সবার। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ হার কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই সাথে একক গ্রাহকের ঋণ সীমা বৃদ্ধি ও রপ্তানি উন্নয়ন তহবিলের বরাদ্দ বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এসব দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। বৈঠকে ব্যবসায়ীদের নীতি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সকল সেবা দ্রুত নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জ্বালানি সংকট আর উচ্চ সুদহারের দ্বিমুখী চাপে দেশের বিনিয়োগ পরিস্থিতি যখন স্থবির, তখন নতুন করে চোখ রাঙাচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠকে সুদহার কমানো, একক গ্রাহক ঋণ সীমা বৃদ্ধির দাবি ব্যবসায়ী নেতাদের। ব্যাংক রেট আছে আপনার ইন্টারেস্ট রেট, সেটা কি করে আরও কমানো যায়, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায়, এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে, সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে রপ্তানি উন্নয়ন তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ ফান্ড বলে থাকি, এটা প্রায় আগে $7 বিলিয়ন মতো ছিল, এটা কমিয়ে এখন প্রায় $2.2 বিলিয়ন আছে। আমরা এটা কীভাবে ধীরে ধীরে আরও বাড়ানো যায় এবং আমাদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা তাকে অনুরোধ জানিয়েছি। যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করো, এবং এটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ইডিএফ সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করছে তারা। নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর এটা একটা সার্টেন লেভেলের উপরে চলে যাবে, তখন কিন্তু আমরা ইডিএফে হয়তো আমাদের রিজার্ভের একটা বড় অংশ আমরা ব্যবহার করতে পারবো। তবে এই সংক্রান্ত কত ব্যবহার করব সেটার কিন্তু আসলে কোনো সার্কুলার দিয়ে আমরা এটা বলি না, এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইন্টারনাল একটা ডিসিশন। তো যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা রিমার্কেবল একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা ইডিএফ ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তা ভাবনা করছে। একই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সেবা নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রদান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পেছনের পরিত্যক্ত জায়গা এখন পরিণত হয়েছে সবজি ও ফলের বাগানে। একসময় ময়লার ভাগাড় ও জঙ্গলে পরিণত হয় স্থানটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলা জজ আদালতের পেছনে দীর্ঘদিন পরিত্যক্ত জায়গাটি জঙ্গল, ময়লার ভাগাড় ও মাদকাসক্তদের আড্ডায় পরিণত হয়েছিল। গত বছর মাঝামাঝি সময়ে জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের উদ্যোগে হয় এ রূপান্তর। অফিস স্টাফ, পৌরসভা, বন বিভাগ ও কৃষি অফিসের সহযোগিতায় পরিত্যক্ত ভাগাড় এখন কৃষি জমি। অক্টোবরে 1.25 একর জায়গায় আপেল, কমলা, মাল্টা, রামবুটান, আম, জাম, পেয়ারা সহ 150 প্রজাতির গাছ ও লাউ, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, শসা, টমেটো, বেগুন সহ বিভিন্ন শাকসবজি জৈবিক পদ্ধতিতে চাষ হচ্ছে। এখন আদালতের পিয়ন থেকে বিচারক সবাই তাজা উৎপাদন উপভোগ করছেন। একদম অর্গানিক যে শাকসবজি সেটা আমাদের এখানে পাওয়া যায়, আমরা সেরকম কোনো কীটনাশক ব্যবহার করি না। অবসর সময়ে বাগানের পরিচর্যা করেন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা।
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত জায়গা এমন বাগান হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত হবে বলে মনে করেন এই উদ্যান কর্মকর্তা। দিনাজপুর হর্টিকালচার সর্বদাই আমরা নিবেদিত। আমাদের ফার্মার্স হোক বা ব্যক্তি পর্যায়ে কোনো উদ্যোক্তা যখনই এরকম কোনো প্রজেক্ট করতে চায় আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা সেই প্লটটি দেখে তার পরিস্থিতি বুঝে আমরা সেটা লেআউট করে দিই। পরিত্যক্ত ময়লার ভাগাড় থেকে সবুজের বাগান, আদালতের এই রূপান্তর স্বাস্থ্য ও পরিবেশের জয়গান বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।